সুমাইয়া, তোর শিপনকে বিয়ে করতে হবে। খাবার টেবিলে বসে সুমাইয়ের আব্বু সুমাইকে সরাসরি এই কথাটা বলতেই সুমাইয়া খাবার রেখে উঠে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, এটা কখনোই সম্ভব না আমার পক্ষে তাকে বিয়ে করা। সে হচ্ছে একটা এতিম ছেলে, না তো আছে তার বাড়ি ঘর, না তো আছে তার টাকা পয়সা। সামান্য মাত্র আমাদের বাড়ির দারোয়ান হিসেবে কাজ করে, মাস শেষে বেতন পায় মাত্র 12,000 টাকা। আমার তো একদিনে 12,000 টাকা শেষ হয়ে যায়, আর সে মাসে 12,000 টাকা পেয়ে কিভাবে সংসার চালাবে? এত কিছু বুঝি না আমি, তোকে যেটা বলেছি সেটাই হবে। শিপনকে বিয়ে করতে হবে মানে বিয়ে করতেই হবে। আর অল্প টাকায় সংসারের বরকত হয়? সরি আব্বু, আমি শিপনকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, তাকে বিয়ে করব। যদি আমাকে জোর জবরদস্তি করো তাহলে আমি ওই ছেলের সাথে পালিয়ে যাব। যদি আমার সকল সম্পত্তি পেতে চাস তাহলে তোকে বিয়ে করতে হবে শিপনকে। আর যদি এসবের দরকার মনে না করিস তাহলে তুই চলে যেতে পারিস, এখানে আর আমি বাধা দিব না। সুমাইয়া একদম চুপ হয়ে রইল। বেশ কিছুক্ষণ চুপ হয়ে থাকার পর নিচ থেকে চলে আসলো উপরে। বিছানায় শুয়ে ফোন দিল তার বয়ফ্রেন্ড আকাশকে। আকাশ কলটা রিসিভ করেই বলতে লাগলো, বেবি কেমন আছো? আর আজকে ফোন দিতে এত দেরি হয়েছে কেন? তুমি জানো না তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না? এমনিতেই দেরি হয়েছে। হ্যাঁ জানি তোমার যে ভালো লাগে না। জানো এদিকে কি হয়ে গেছে? আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলতেছে একটা সামান্য আমাদের বাড়ির দারোয়ানের সাথে। আমি এটা কিছুতেই মেনে নিতে পারতেছি না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাহলে তুমি এক কাজ করো, তোমার যা কিছু আছে সবকিছু নিয়ে চলে আসো। টাকা পয়সা গহনা যা কিছু আছে সব। গত পরশুদিন তো তোমাকে 1,00,000 টাকা দিয়েছিলাম। আমার কাছে ছিল অল্প কিছু টাকা, আব্বুর কাছ থেকে নিয়ে টাকা মিলিয়ে তোমাকে 1,00,000 টাকা দিলাম। তাহলে এখন তুমি কি করতে চাও? আমাকে কি আর তুমি চাও না? হ্যাঁ, আমি তোমাকে চাই। না হলে কি তোমাকে এত এত টাকা দিতাম? আচ্ছা আমি আব্বুকে বুঝিয়ে বলি, দেখি মানাতে পারি কিনা। আশা করি মানাতে পারবো। ঠিক আছে তুমি মানাও, আর যদি না মানে তাহলে চলে আসো, দেখবে যে কয়েক বছর পর এমনিতেই মেনে নিয়েছে। ঠিক আছে, এখন তাহলে রাখলাম, তোমার সাথে পরে কথা হবে। এই বলে সুমাইয়া কলটা কেটে দিল। এদিকে আকাশ তার আরেকটা গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে কফি শপে। এমন সময় আকাশের আরেক গার্লফ্রেন্ড বলতে লাগলো, বেবি তুমি ওই মেয়েটার সাথে কথা বলছো কেন? তোমাকে না বললাম যে ওই মেয়েটার সাথে কথা বলবে না? তারপরে কেন তুমি কথা বলছো? আমি যদি তার সাথে কথা না বলি তাহলে তার কাছ থেকে টাকা আনবো কি করে? তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করব কি করে? এটার জন্যই তো তার সাথে কথা বলতে হয়। তুমি যদি টাকা দিতে পারো তাহলে তো আমি কথাই বলতাম না। তুমি তো জানো আমি এখন কেমন পরিস্থিতিতে আছি। আব্বুর কোম্পানি প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এটার জন্য আমি টাকা নিতে পারছি না। কয়েকটা দিন ওয়েট করো, এরপরে সবকিছু ঠিক হয়ে গেলে তখন তোমাকে টাকা দেবো। আর তুমি তার সাথে কথা বলা বন্ধ করে দেবে তখন। ঠিক আছে, তখন না হয় কথা বলা বন্ধ করে দেব। এই বলে আকাশ তার গার্লফ্রেন্ড মায়েশার সাথে সময় কাটাতে লাগলো। অন্যদিকে সুমাইয়া চলে আসলো নিচে। এসে দেখে তারা আব্বু আম্মু বসে আছে। তাদের দুজনকে দেখে সুমাইয়া বলতে লাগলো, তোমরা কি একেবারে শিওর হয়ে গেছো যে আমাকে বিয়ে দিবে শিপনের সাথে? হ্যাঁ, আমরা একদম সিরিয়াসলি বলতেছি, তোকে তোর বিয়ে আমরা তার সাথেই দিব। এখন যদি তুই না মানিস তাহলে কালকে সকাল থেকে আর তুই এই বাড়িতে আসতে পারবি না। কালকে সকাল 10টার মধ্যে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। আমি মানতে রাজি, তবে আমার কিছু কথা আছে। যদি তোমরা মানতে পারো তাহলে আমি বিয়ে করতে পারবো তাকে, এছাড়া বিয়ে করতে পারবো না। কি কথা বল আগে শুনি, এরপর বলতেছি মানতে পারবো নাকি মানতে পারবো না। আমাকে 50,00,000 টাকা দিতে হবে, তাও আবার আজকে। আর যদি দিতে পারো তাহলে আমি কালকেই শিপনকে বিয়ে করব। তুই কি আমাকে বোকা ভেবেছিস? তোকে যদি আমি আজকে টাকা দেই তাহলে তুই তো রাতের বেলা এই টাকা নিয়ে পালিয়ে যাবি তোর বয়ফ্রেন্ডের সাথে। এটা কখনোই হবে না। আর তুই এই আশা ছেড়ে দে, তুই তোর বয়ফ্রেন্ডের সাথে চলে গেলে এই সকল সম্পত্তি চলে যাবে এতিমখানায়। তখন তুই নিজেও কোনো কিছু করতে পারবি না। যদি আবার এসে চাইতে চাস তাহলে তখন আর ওই দলিল তোকে দেওয়া হবে না। তার মানে তুমি টাকা দিবে না, সরাসরি বলে দিতেছো? হ্যাঁ, আমি সরাসরি বলতেছি তোকে, আমি কোনো টাকা দিতে পারবো না। তুই যদি টাকা চাস তাহলে আমার কাছ থেকে পাবি না। আগে তুই তাকে বিয়ে করবি, এরপর আমি তোকে টাকা দিব। তবে তোর যত টাকা খরচা ঠিক ততটুকুই আমি তোকে দিব, এর বেশি একটা টাকাও দিব না। আচ্ছা, আর দিতে হবে না তোমাদের টাকা। তোমরাই খাও, আমাকে আর দেওয়ার দরকার নেই। আমি আর তোমাদের কাছ থেকে টাকা চাইবো না। ঠিক আছে, এখন থেকে শুনে রাখ, তুই আর 1 টাকাও পাবি না আমাদের কাছ থেকে। আর তুই তো অফিসে কাজ করিস, অফিস থেকে তোর যেই পদে আছিস ওই পদ অনুযায়ী তোকে বেতন দেওয়া হবে। মাস শেষে তুই বেতন নিতে পারবি।
এছাড়া আর 1 টাকাও বেশি দেওয়া হবে না। ঠিক আছে, আর কাল থেকে আমি চাকরিও করব না, বাসায় বসে বসে খাবো আর কলেজে যাব। ঠিক আছে, তোর যেটা ভালো লাগে সেটাই কর। তবে হ্যাঁ, টাকা পাবি না। হেঁটে হেঁটে কলেজে যেতে হবে আর হেঁটে হেঁটে বাসায় আসতে হবে। সুমাইয়া রাগে চলে গেল তার রুমে। অন্যদিকে সুমাইয়ের আব্বু চলে আসলো বাহিরে। এসে দেখে শিপন বসে আছে চেয়ারে। সুমাইয়ের আব্বুকে দেখে শিপন বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, একটু বাজারের দিকে যাচ্ছি। তুমি যাবে আমার সাথে? গেলে দরজাটা লাগিয়ে দিয়ে আমার সাথে আসো। কিন্তু আমি যদি এখন চলে যাই, তখন যদি বাড়িতে কেউ আসে, তখন তো আর কেউ দরজা খুলতে পারবে না যতক্ষণ আমি না আসবো, কারণ চাবি তো আমার কাছে। এটাও তো কথা। আচ্ছা, তুমি লাগিয়ে দিয়ে আসো। যদি কেউ আসে তাহলে ফোন দিবে বাসায়। আমি সুমাইয়ার আম্মুকে ফোন দিয়ে বলে দিতেছি ওনার কাছে আর একটা চাবি আছে। ঠিক আছে, আপনি ফোন দিয়ে বলে দেন, আমি তালাটা লাগিয়ে আসতেছি। এই বলে শিপন চলে গেল তালা লাগানোর জন্য। তালা লাগিয়ে আবার সুমাইয়ের আব্বুর সাথে হাঁটতে লাগলো। রাস্তার এক পাশ দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। এমন সময় সুমাইয়ের আব্বু বলতে লাগলো, শিপন, তোমার কি খাওয়া দাওয়া করতে কষ্ট হয় নাকি? তোমার তো পরিবার নেই। কতবার করে বললাম যে আমাদের বাসায় খাও, তুমি তো খাচ্ছ না। স্যার, আমার খাবার খাইতে কোনো কষ্ট হয় না। আমি নিজে রান্না করে খেতে পারি। আম্মু বেঁচে থাকতে আমাকে সব রান্নাই শিখিয়ে দিয়ে গেছে। ও আচ্ছা, বিয়ে শাদী করবে না নাকি? স্যার, আমার মতো অনাথ ছেলেকে আবার কে বিয়ে করবে? কখনোই বিয়ে করবে না। আর আমার বেতন ঠিক ওই রকমও ভালো না, সামান্য, মাত্র 12,000 টাকা বেতন পাই। এটা দিয়ে আমি কোনো রকম চলে যেতে পারি, কিন্তু আরেকজন আসলে সে কিভাবে চলবে? রিজিকের মালিক আল্লাহ তাআলা। বিয়ে করলে অবশ্যই রিজিক তোমার খুলবে। আল্লাহ একদিক দিয়ে না, আরেক দিক দিয়েই অবশ্যই তোমার রিজিকের ফয়সালা করে দিবে। আমি দেখি তোমার জন্য একটা মেয়ে ব্যবস্থা করব। ঠিক আছে স্যার, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। এখন তো আপনি আমার গুরুজন, আপনার কথা মতোই তো চলতে হবে। সুমাইয়ের আব্বু শিপনের সাথে কথা বলতে বলতে চলে আসলো বাজার দিকে। হালকা পাতলা কিছু কেনাকাটা করে চলে আসলো আবার বাসায়। শিপন তালা খুলে দিতেই সুমাইয়ের আব্বু চলে গেল বাড়ির ভিতরে। অন্যদিকে সুমাইয়া তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে লাগলো। রাত 2টা পর্যন্ত কথা বলে সুমাইয়া ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে সুমাইয়া তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমার কিছু টাকা লাগবে, আমাকে কিছু টাকা দাও। তোর আব্বু মানা করে গেছে তোকে টাকা না দেওয়ার জন্য। আর কালকে রাতে কি বলেছিস শুনিস নাই? তুই তুই তোর নিজের টাকা দিয়ে চলাচল করবি, আমাদের টাকা দিয়ে চলাচল করতে পারবি না। অফিস থেকে যা বেতন পাবি ওই টাকা দিয়ে তোকে চলাচল করতে হবে এখন থেকে। আমি তোমাদের মেয়ে, আমি কি তোমাদের কাছে টাকা চাইতে পারবো না নাকি? গতকালকে নাকি তোর আব্বু তোকে 85,000 টাকা দিয়েছে, ওই টাকা কি করেছিস আগে এইটা জবাব দে। এরপরে তোকে টাকা দেব নাকি দেব না এটা চিন্তা ভাবনা করব। আমি টাকা নিয়ে কি করেছি এটা তোমাদের জানার দরকার নেই, আর আমি মনে করি যে এটা তোমরা না জানলেই ভালো হবে। তুই টাকা দিয়ে কি করেছিস এটা আগে থেকেই জানি। আর তুই সামান্য মাত্র 85,000 টাকা নিস নাই, এর আগেও অনেক লক্ষ টাকা তুই তোর বয়ফ্রেন্ডকে দিয়েছিস, এমনকি বাইক কিনে দিয়েছিস। হ্যাঁ, আমি আমার বয়ফ্রেন্ডকে দিয়েছি, তাতে তোমাদের কি? তোমাদের এত জ্বলতেছে কেন? আমাদের জ্বলবে না তো কার জ্বলবে? টাকাগুলো তুই ইনকাম করিস না, টাকাগুলো তোর আব্বু ইনকাম করেছে, প্রচুর কষ্টের টাকা। এই 10 লক্ষ টাকা ইনকাম করতে কতদিন লেগেছে তোর এটা ধারণাও নেই। এখন থেকে আমরা তোকে টাকা দিতে পারবো না, আমাদের কাছ থেকে তুই 1 টাকাও পাবি না, এখন যা। সুমাইয়া চলে আসলো বাইরে, রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। সুমাইয়া বেশ কিছুক্ষণ পর একটা রিক্সা আসলো। সুমাইয়া রিক্সায় উঠে অফিসের দিকে যেতে লাগলো। অন্যদিকে শিপন গেটের সামনে দাঁড়িয়ে সুমাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলতেছে, সামান্য একটা অপরিচিত ব্যক্তির জন্য এতটুকু করেছেন, একদিন না একদিন অবশ্যই বুঝবেন আপনি ম্যাডাম, তখন ঠিক আপনি শুধরে যাবেন। শিপন এইসব কথা বলতেছে এমন সময় সুমাইয়ের আম্মু এসে শিপনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শিপন, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এরপরে এসেছি। সত্যি বলতেছো নাকি মিথ্যা বলতেছো? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি আজকে খাওয়া দাওয়া করে আসো নাই। মিথ্যা কথা বললো না, সত্যিটা বলো।
আসলে ম্যাডাম, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আর কি খাওয়া দাওয়া করে আসতে পারি নাই। কিছুক্ষণ পর দোকানে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো। দোকানে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে না, চলো বাড়ির ভিতরে, আমি তোমাকে খাবার দিতেছি। আরে না ম্যাডাম, আমি আপনাদের বাসায় খেতে পারবো না। কখনো অন্যের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করি নাই, এটার জন্য আর কি কারো বাসায় খাওয়া দাওয়া করতে পারি না। তুমি আমার সাথে আসো তো, খাওয়া দাওয়া করতে পারবে নাকি পারবে না এটা আমি পরে দেখে নেব, চলো তুমি আমার সাথে। এই বলে সুমাইয়ের আম্মু শিপনকে নিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। শিপনকে খাবার টেবিলে বসিয়ে দিয়ে খাবার দিতেছে আর বলতেছে, আমার মেয়েটা কেমন যেন হয়ে গেছে, একটা অপরিচিত ছেলের জন্য সে তার বাবার কাছ থেকে কত টাকা নিয়েছে একমাত্র সেই জানে। কতবার তাকে বারণ করলাম, কিন্তু আমার একটা কথাও শুনলো না। ম্যাডাম, যখন একটা মেয়ে পরিবারের অবাধ্য হয়ে যায় তখন তাকে আর সোজা করা যায় না। যতই তাকে কিছু বলেন না কেন, তাকে আর সোজা করতে পারবেন না। এটার জন্যই সময়ের আব্বু বলতেছে যে তাকে বিয়ে দিয়ে দেবে, বিয়ে দিয়ে দিলে আশা করা যায় সে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা করে দেখতে পারেন। অনেক মেয়ে তো আছে বিয়ের পর একদম ঠিক হয়ে যায়, হয়তো সুমাইয়া ম্যাডামও ঠিক হয়ে যাবে বিয়ের পর। এইসব বলতেছে আর খাবার খাইতেছে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো নিচে, চেয়ারে বসে বসে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সুমাইয়ের আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সুমাইয়ের আব্বু বলতে লাগলো, শিপন, সুমাইয়া কি বাড়ি থেকে অফিসের জন্য বের হয়েছে নাকি? এখনও তো অফিসে আসলো না সে। হ্যাঁ স্যার, ম্যাডাম তো আরও অনেক আগেই বের হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়েছে বের হয়েছে। ও আচ্ছা, এই তো চলে এসেছে। আচ্ছা, ফোন রাখলাম। তাহলে তোমার ম্যাডাম যদি কিছু বলে তাহলে তুমি এনে দিও, কেমন? ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না। ম্যাডাম যদি কিছু বলে তাহলে আমি অবশ্যই এনে দিব। এই বলে শিপন ফোনটা কেটে দিল। ফোন কেটে দিয়ে বসে আছে। অন্যদিকে সুমাইয়ের আব্বু সুমাইয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সুমাইয়া, তোর আসতে এত দেরি হয়েছে কেন আজকে? কয়টা বাজে দেখেছিস? দেখেছি। আমার কাছে টাকা ছিল না, এটার জন্য আমি হেঁটে আইছি, তাই দেরি হয়েছে। ও আচ্ছা, এই নে 500 টাকা। এটা দিয়ে আগামী 1 সপ্তাহ আসা যাওয়া করবি। আর এই 500 টাকা তোর মাস শেষে বেতন থেকে কেটে রেখে দেওয়া হবে। ঠিক আছে আব্বু। আমাকে আব্বু বলবি না, আমি এখন থেকে তোর স্যার। আমাকে আব্বু বলতে পারবি না। ঠিক আছে, এখন থেকে স্যার বলেই ডাকবো। এখন যাই তাহলে আমি, স্যার। এই বলে সুমাইয়া চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর ম্যানেজার আসলো সুমাইয়ের আব্বুর কেবিনে। সুমাইয়ের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনার মেয়েকে কি দেখে রাখেন না নাকি? কেন, কি হয়েছে? সে আবার কি করেছে? আমাদের এলাকার একটা ছেলে আছে, প্রচুর খারাপ, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমি প্রায় সময় দেখি আপনার মেয়েকে ওই ছেলের সাথে ঘোরাঘুরি করতে। আপনি আপনার মেয়েকে বারণ করেন, যদি বারণ না করেন তাহলে আপনার মেয়ের একটা কিছু করে দিবে। ঠিক আছে ম্যানেজার, আমি না হয় সুমাইয়াকে বলে দিব। আর ওই দিকের কাজ কেমন চলতেছে? মাল কবে ডেলিভারি দেওয়া কথা ছিল? স্যার, মাল তো ডেলিভারি দেওয়ার কথা ছিল গতকালকে, কিন্তু ওরা আরও কিছু মাল অর্ডার করেছে, এটার সাথে মিলিয়ে এরপর মাল দিবে। আর নেন চেক দিয়ে গেছে। আমি বলেছিলাম যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে, পরে উনি টাকা না পাঠিয়ে দিয়ে ওনার ম্যানেজারকে দিয়ে চেক পাঠিয়েছেন আর মালের অর্ডার দিয়ে গেছে। ও আচ্ছা, তুমি এক কাজ করো, ব্যাংকে গিয়ে টাকাটা উঠিয়ে নিয়ে আসো। আমাকে তো কখনোই আপনি পাঠান না, আপনি আপনার মেয়েকে পাঠান, তাহলে আজকে আমাকে পাঠাচ্ছেন কেন? এখন যদি আমি তাকে পাঠাই তাহলে সে এই টাকা নিয়ে পালিয়ে যাবে ওই ছেলের সাথে। ওই ছেলেটা অনেক টাকা খেয়েছে সুমাইয়ার কাছ থেকেই। এখন আর সুমাইয়াকে আমি টাকা দিই না, দিলেও হিসাব করে টাকা দিই। যতদিন সে টাকার মূল্য না বুঝবে ততদিন সে টাকা পাবে না। ও আচ্ছা, ঠিক আছে স্যার, আমি যাইতেছি, গিয়ে টাকাটা নিয়ে আসতেছি। এই বলে ম্যানেজার চলে গেল ওইখান থেকে। ব্যাংকে টাকা উঠিয়ে এনে সুমাইয়ের আব্বু হাতে দিয়ে দিল। অন্যদিকে সুমাইয়া বসে বসে কাজ করতেছে আর বারবার ফোনের দিকে তাকাচ্ছে, দেখতেছে তার বয়ফ্রেন্ড কল দিয়েছে কিনা, কিন্তু তার বয়ফ্রেন্ড একটা কলও দেয় নাই। এটা দেখে সুমাইয়া তার বয়ফ্রেন্ডের নম্বরে কল দিল, কিন্তু কলটা ব্যস্ত বলল। এটা দেখে সুমাইয়া বলতে লাগলো, কি ব্যাপার, আজকে আকাশ এত ব্যস্ত কেন? অন্যদিন তো এত ব্যস্ত থাকে না। সকালবেলা কল দিলাম, তখন তো কলটা রিসিভ করেছে, এখন ব্যস্ত বলতেছে, হয়তো কারোর সাথে কথা বলতেছে। কি ব্যাপার আকাশ?
তুমি আমার কল রিসিভ করতেছো না কেন? সমস্যা কি তোমার? অন্যদিন তো আমার কল রিসিভ করে নাও, আজকে কেন করলে না? আজকে একটু কাজ করছিলাম আর ফোন আমার বন্ধু একটু নিয়েছিল, তার কাছেই ফোনটা সারাদিন ছিল। তুমি তো গত মাসে মিনিট ভরে দিয়েছিলে, এখন তো তাও প্রায় শেষ। 1000 মিনিট রয়েছে আর এই মিনিট তো শেষ হয়ে যাবে কালকে, তাই আমি তাকে দিয়েছিলাম কথা বলতে। ও আচ্ছা, বেশ ভালো কাজ করেছো। কি করো, খাওয়া দাওয়া করেছো? এই তো বসে আছি, আর এখনো তো খাওয়া দাওয়া করি নাই। তুমি কি বাসায় যাচ্ছ না নাকি? হ্যাঁ, বাসায় যাইতেছি। রিক্সা দিয়ে যাচ্ছ নাকি? আশেপাশে তো শব্দ হচ্ছে কেন? রিক্সা দিয়ে যাইতেছি। আব্বু এখন থেকে তার কোনো জিনিস আমাকে ব্যবহার করতে দিবে না যতক্ষণ না আমি ওই অনাথ শিপনকে বিয়ে করতেছি ততদিন। ও আচ্ছা, তুমি তাহলে এখন কি সিদ্ধান্ত নিয়েছো? তাকে বিয়ে করবে নাকি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না আকাশ। তুমি কি করে চিন্তা ভাবনা করো যে আমি তাকে বিয়ে করব? আমি তাকে কখনোই বিয়ে করব না। তুমি যদি তাকে বিয়ে না করো তাহলে তো তোমার আব্বু আম্মু সম্পত্তি অন্য কেউ নিয়ে নিবে, তখন তো তুমি কিছুই পাবে না। নিয়ে যাক, তাতে আমার কোনো আফসোস নেই। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে থাকবো। প্লিজ তুমি আমাকে কখনোই ছেড়ে যেও না। আরে আমি পাগল নাকি যে তোমাকে ছেড়ে চলে যাব? এখন আমার একটা কথা মন দিয়ে শোনো। হ্যাঁ বলো, কি বলবে? আমি তোমার সব কথাই শুনবো। তুমি তোমার আব্বু আম্মুর কথায় রাজি হয়ে যাও বিয়েতে। মানে কি বলতেছো? আমি এই অনাথ শিপনকে বিয়ে করতে পারবো না? আমি তাকে বিয়ে করলে তোমার কি হবে? তুমি তো আমাকে ছাড়া থাকতে পারো না। হুম, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না, তবে তুমি তাকে বিয়ে করলে বিয়ে 6 মাস পর তাকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসবে। এই 6 মাসে তোমার আব্বু আম্মুর সকল সম্পত্তি তোমার নামে লিখে নেবে, সাথে যত টাকা পয়সা আছে সবকিছু তোমার নামে নিয়ে নেবে। পরে আমার কাছে চলে আসলে আমি আর তুমি সারা জীবন একসাথে থাকতে পারবো, আমাদের আর কাজ করে খেতে হবে না। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তাহলে আমি তোমার কথা মানবো। কিন্তু 6 মাসের মধ্যে যদি তুমি আবার একটা মেয়ের দিকে নজর দাও তখন আমার কি হবে? আমি কারো দিকে নজর দিব না, আর এই 6 মাসের মধ্যে তুমি ওই অনাথ ছেলেটাকে তোমার শরীর স্পর্শ করতে দিবে না একদিনও। তার সাথে ডিল করে নেবে যে এমন করে যে পারবে না সে। পারবো, আমাকে আর বলতে হবে না। আমি আমার আব্বু আম্মুর সকল সম্পত্তি আমার নামে লিখে তোমার কাছে চলে যাব, তুমি চিন্তা করো না। হুম, এখন তাহলে ফোন রাখি, তুমি বাসায় যাও, গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করো। আমার শরীরটা আজকে খারাপ মনে হচ্ছে, জ্বর আসবে, তাই আমিও ঘুমিয়ে যাবো ভাবছি। ও আচ্ছা, ঠিক আছে, ঘুমিয়ে যেও তাহলে। মাঝরাতে যদি ঘুম ভাঙে তাহলে ফোন দিও আমাকে, কথা বলবো তোমার সাথে। তুমি তো জানো তোমার সাথে কথা না বললে আমার ঘুম আসে না। জানি, এখন রাখি তাহলে। এই বলে আকাশ ফোনটা কেটে দিয়ে ফোন দিল তার নতুন গার্লফ্রেন্ডকে। তার সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। অন্যদিকে সুমাইয়া বাড়িতে ফিরে তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় সুমাইয়া বলতে লাগলো, আকাশ কি রাতে আমাকে সত্যিই কল দিবে? আর আমি যদি অনাথ শিপনকে বিয়ে করি তাহলে আমার জীবন তো শেষ হয়ে যাবে। 6 মাস পর যদি আমি তাকে ডিভোর্স দিয়ে আকাশের কাছে চলে যাই, তখন যদি আকাশ আমাকে বিয়ে করে আর কয়েকদিন সংসার করে সব কিছু নিয়ে যায়, তখন আমি তো পুরো নিঃস্ব হয়ে যাব। না তো আমি আমার পরিবারকে মুখ দেখাতে পারবো, না তো আমি কিছু করতে পারবো। সুমাইয়া এইসব কথা ভাবতেছে নিজের মনে মনে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ম্যানেজার কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে ম্যানেজার বলতে লাগলো, আসসালামু আলাইকুম ম্যাডাম, কি করেন? ওয়ালাইকুম সালাম। এই তো বসে আছি, কিছু বলবেন নাকি আপনি? জি ম্যাডাম, বলার জন্যই ফোন দিয়েছি। আপনি যদি ওই অনুমতি দেন তাহলে আমি বলতে পারবো। বলেন, আপনি কি বলবেন, আমি শুনতেছি। আপনি আমাকে ভুল বুঝবেন না ম্যাডাম, আসলে আপনি যেই ছেলের সাথে ঘোরাঘুরি করেন ওই ছেলেটা আমাদের এলাকার অনেক খারাপ একটা ছেলে, অনেক মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। আপনি সাবধানে থাকবেন। আপনাকে এতটুকু বললাম, বাকিটা আপনি বুঝে নিন। আর আমি বলতে পারবো না, এখন তাহলে রাখি। এই বলে ম্যানেজার ফোনটা রেখে দিল। বেশ কিছুক্ষণ পর সুমাইয়া চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু আম্মু বসে আছে। সুমাইয়া তার আব্বুকে দেখে বলতে লাগলো, তুমি ওই ছেলেটাকে খারাপ প্রমাণ করার জন্য এমন কেন করতেছো? ম্যানেজারকে বলার কি দরকার ছিল যে আমি ওই ছেলের সাথে সম্পর্কে আছি আর ওই ছেলের নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে? কেন বললে তুমি এসব? আমি কখনোই ম্যানেজারকে এসব বলি নাই। উল্টো ম্যানেজার সকালের দিকে আমাকে এসে বলেছে, বিশ্বাস না করলে তুই সিসিটিভি ফুটেজ চেক করতে পারিস। উনি কি বলেছে সব কিছুই রেকর্ড থাকবে আশা করি। আমার দেখার সময় নেই। আমি যতটুকু জানি ওই ছেলে ভালো। তার মানে আমার কাছে ওই ছেলে ভালো। আর সে যদি অপরাধ করেও থাকে তাহলে ও আমার কাছে সে ভালো। যতক্ষণ না আমি নিজের চোখে দেখব ততক্ষণ আমি বিশ্বাস করব না, তোমরা যতই যাই কিছু বলো না কেন। ঠিক আছে, বিশ্বাস না করলে তো তোকে আর জোর করে বিশ্বাস করানো যাবে না। আমরা তোকে জোর করব না বিশ্বাস করানোর জন্য। তুই তোর মতো দেখতে থাক, আশা করি এক সময় তুই সত্যিটা প্রমাণ পেয়ে যাবি। তবে হ্যাঁ,
এমন একটা সময় গিয়ে প্রমাণ পাবি, তখন তুই আমাদেরকে হারিয়ে ফেলবি। সুমাইয়া আর কিছু না বলে চলে আসলো উপরে। বিছানায় শুয়ে আছে আর মনে মনে চিন্তা ভাবনা করতেছে আকাশের কথা। অন্যদিকে আকাশ আনন্দে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। চলেন কি কথা বলতেছে আমরাও শুনে আসি একটু। মাইশা, চলো না আমরা আজকে একটু রুম ডেট করি। কয়েকদিন পর তো তোমাকে বিয়ে করছি, চাকরিটা হয়ে গেলে তোমাকে সাথে সাথে বিয়ে করে ফেলবো। না আকাশ, আমি বিয়ের আগে কখনোই এটা করতে পারবো না। তুমি যতই বলো না কেন, আমি আমি এটা করতে পারবো না বিয়ের আগে। একটু প্লিজ, শুধু একদিন করব, পরের দিন যদি তোমার ভালো না লাগে তাহলে আর করব না, প্লিজ একটু। দেখো আকাশ, তুমি যদি এরকম করো তাহলে আমি তোমার সাথে ব্রেকআপ করতে বাধ্য হব। যা করার একেবারে বিয়ের পর করবে, বিয়ের আগে আমি তোমাকে করতে দেবো না। ঠিক আছে, করতে হবে না, ফোন রাখলাম, তাহলে এখন আমি ঘুমাবো। এই বলে আকাশ ফোনটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে সুমাইয়া বিছানায় শুয়ে আছে আর চিন্তাভাবনা করতেছে আকাশকে ফোন দিবে নাকি। এইসব চিন্তাভাবনা করতে করতে আকাশের নাম্বারে ফোন দিল সুমাইয়া, কিন্তু ফোনটা রিসিভ করলো না। অন্যদিকে মায়েশাও কয়েকবার কল দিল, যখন রিসিভ করছে না তখন আর কল না দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে সুমাইয়াও ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাইরে আসতেই দেখতে পেল শিপন গাছে পানি দিতেছে। শিপনকে গাছে পানি দিতে দেখে সুমাইয়া বলতে লাগলো, ওই ফকিন্নির বাচ্চা, তুই বাড়ি থেকে চলে যেতে পারিস না? তোর জন্য যত সব ঝামেলা হচ্ছে। ম্যাডাম, আমি আবার কি করলাম? আমি তো কোনো কিছুই করলাম না। আপনি অযথা আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন কেন? তুই কি করিস নাই বলতো? তোর জন্য আব্বু আম্মু আমাকে বলতেছে তোর মতো ফকিন্নির বাচ্চাকে বিয়ে করার জন্য। আর তুই তো এমনিতেই অনাথ, আমার দেখাশোনা করবি কি করে? সামান্য মাত্র এই টাকা দিয়ে তুই চলবিই বা কি করে? আমাকেই বিয়ে করার জন্য চলে এসেছিস। আমার আব্বু আম্মুর জায়গা সম্পত্তি দেখে আমাকে বিয়ে করার জন্য এসেছিস, তাই না? ম্যাডাম স্টপ, অনেক বলে ফেলেছেন। আমি আপনাদের বাসায় দারোয়ানের চাকরি করি, এই বলে এই না যে আপনাকে বিয়ে করার জন্য বলেছি বা আপনার আব্বু আম্মুর ধন সম্পত্তি যা আছে এগুলো নিয়ে নেওয়ার জন্য আমি আপনার আব্বুকে জোর করতেছি। আপনার আব্বু যে বলতেছে আপনাকে আমার সাথে বিয়ে দিবে, অন্তত আমি এইসব কোনো কিছুই জানি না। বিশ্বাস না করলে আপনার আব্বুকে জিজ্ঞেস করতে পারেন। ওই তো আপনার আব্বু আসতেছে। সুমাইয়ার আব্বু শিপনের কাছে আসতেই শিপন বলতে লাগলো, স্যার, আমি কি আপনাকে একদিনও বলেছি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য? বা আমি এই বাড়িতে গত 6 মাস ধরে কাজ করতেছি, একদিনও কি আপনার বাড়ির খাবার খেয়েছি? নাকি আমি আপনাকে বলেছি আমাকে আপনার মেয়ের সাথে বিয়ে দিলে আমি আপনার মেয়েকে ঠিক করে দিব, অথবা আপনার ধন সম্পত্তি আমার নামে লিখে নিব? এই রকম কোনো কিছু বলেছি নাকি আপনাকে কোনোদিন? না, এরকম কিছুই বলো নাই। আর সুমাইয়া, তুই সকাল সকাল শিপনের সাথে এরকম কথাবার্তা বলতেছিস কেন? এইখানে শিপন জড়িত নেই, যা করার আমি করতেছি। তুই যদি বিয়ে করতে চাস তাহলে রাজি হবি, আর বিয়ে না করতে চাইলে তুই না করে দিবি, তোকে আমরা জোরাজুরি করব না। তাই বলে তুমি আর কোনো ছেলে পেলে না? তুমি চাইলে তো পারতে তোমার অফিসের একজন কর্মচারীর সাথে বিয়ে দিতে। তাদের বেতন তো কম করে হলেও 20 থেকে 25,000 টাকা, আর এই সামান্য মাত্র দারোয়ানের বেতন মাত্র 12 থেকে 15,000 টাকার মধ্যে। তুমি কি করে বলতে পারলে যে এই ছেলের সাথে আমি থাকলে সুখী হব? সুখ কখনো টাকা দিয়ে কেনা যায় না, এটা মনে রাখিস। সুখ এমন একটা জিনিস, এটা সব্বার মধ্যে পাওয়া যায় না। শিপনের মধ্যে যতটুকু আছে ততটুকু দিয়ে সারা জীবন চালিয়ে যেতে পারবি। আর তোকে বুঝিয়ে কি হবে? যে বুঝে না তাকে সারা জীবন বুঝিয়ে গেলেও বুঝবে না। একটা সময় আসবে তুই হাহাকার করবি, কিন্তু তখন আর এই রকম মুহূর্ত কোনো দিনও পাবি না। এটা কিন্তু মনে রাখিস। শিপন, তুমি কাজ করো, আর তুই শিপনের সাথে খারাপ ব্যবহার করবি না, সে এখানে জড়িত না, বুঝলি? এই বলে সুমাইয়ার আব্বু ওইখান থেকে চলে গেল। এইদিকে সুমাইয়া আর ওইখানে না দাঁড়িয়ে থেকে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে আকাশ কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আকাশ বলতে লাগলো, সরি সুমাইয়া, আসলে রাতের বেলা ঘুমিয়ে গিয়েছিলাম, ফোন সাইলেন্ট করা ছিল, তাই আর কি তোমার ফোন রিসিভ করতে পারি নাই। ইটস ওকে। তোমার শরীর এখন কেমন আছে? জ্বর কমেছে তো? হ্যাঁ, জ্বর কিছুটা কমে এসেছে। তোমাকে যা যা বলেছিলাম তা তা করতে পেরেছো নাকি করতে পারবে না? দেখো আকাশ, এটা যদি আমি করতে যাই তাহলে আমার সমস্যা হবে, তোমার সমস্যা হবে না। এখানে
এখানে আবার তোমার সমস্যা কিভাবে হবে আমাকে একটু বুঝিয়ে বলো। আমার সমস্যা হচ্ছে আমি যদি তাকে বিয়ে করি 6 মাস পর যদি তাকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করি আর তুমি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক করো তখন যদি তুমি তৃপ্তি না পাও তুমি তো বলবে যে আমি তার সাথে শারীরিক সম্পর্ক করেছি। এটার জন্য আমার ভয় হচ্ছে, তাই আমি এখনো বাসায় কিছু বলি নাই। আরে পাগলি মেয়ে, আমি কি একবার বলেছি তোমাকে এসব বলবো? তুমি আমার কথা মতন চলাচল করো, দেখবে খুব ভালো হবে। 6টা মাসেরই তো ব্যাপার, 6 মাস আগে তো আর ডিভোর্স দেওয়া যাবে না। তুমি আমার কথা মতন একটু চলাচল করো প্লিজ। আচ্ছা আমি অফিস থেকে এসে এরপরে আব্বু আম্মুর সাথে কথা বলবো। এখন যদি কথা বলতে যাই তাহলে ওরা সন্দেহ করবে, কিন্তু একটু আগে আমি রাগারাগি করে এসেছি। এটার জন্য আমি রাতের বেলা খাবার খাওয়ার সময় বলবো। ঠিক আছে, খাবার খাওয়ার সময় বলবে। কিন্তু আরেকটা কথা, আস্তে ধীরে কিন্তু সকল টাকা সম্পত্তি তোমার নামে লিখে নিবে, যাতে আমাদের আর কোনো সমস্যা না হয়। এইসব নিয়ে চিন্তা করো না, সম্পত্তি যদি নাও নিতে পারি প্রচুর পরিমাণে অর্থ নিয়ে যাব। অর্থ থাকলেও আমাদের দুজনের কাজ করতে হবে, কাজ করে সংসার চালাতে হবে, আর বাকি যেই অর্থ থাকবে ওই অর্থ ব্যাংকে রেখে দিব। প্রত্যেক মাসে ভালো অ্যামাউন্টে লাভ আসবে, ওই লাভের টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। ঠিক আছে, আগে তুমি তোমার কাজ করো, এরপর না হয় এইসব বইলো। এখন তাহলে অফিসে যাও, অফিস থেকে এসে পরে ফোন দিও। এখন তাহলে ফোন রাখি। এ বলে আকাশ ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর সুমাইয়া অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে একটা রিক্সা নিয়ে অফিসে চলে আসলো। দুপুর অবধি কাজ করে চলে আসলো তার আব্বুর কেবিনে। এসে দেখে তার আব্বু বসে বসে কার সাথে যেন ফোনে কথা বলতেছে। এমন সময় সুমাইয়া তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার মানে আব্বু তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি তো শিপনের সাথে আমার বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছো তাই না? আমি শিপনকে বিয়ে করব। সুমাইয়ের আব্বু কলটা কেটে দিয়ে সুমাইয়াকে বসার জন্য বলল আর বলতে লাগলো, সকালবেলা তো তার সাথে ঝগড়া করেছিস, আবার এখন বলতেছিস যে তাকে বিয়ে করবি। তোর মতলব কি? সত্যি করে বল তো, তুই কি চাইতেছিস? তুমি না নিজেই বললে তার সাথে আমার বিয়ে দিবে, এখন আবার বলতেছো আমার মতলব কি? আমি বুঝলাম না আব্বু, তুমি নিজে বলে আবার এরকম বলতেছো কেন? নাকি তুমি বিয়ে দিতে চাও না? বিয়ে দিতে না চাইলে বলতে পারো, এখন তো ভালোই ভালোই রাজি হয়েছিলাম, পরে 1000বার বললেও রাজি হব না। আচ্ছা, তুই এখন তোর কেবিনে যা, আমি তোর আম্মুর সাথে কথা বলে এরপরে জানাচ্ছি। আচ্ছা আমি আমার কেবিনে গিয়ে কাজ করতে থাকি, সময় হলে তুমি আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, তুই তোর কেবিনে গিয়ে কাজ করতে থাক, সময় হলে আমি তোকে জানিয়ে দেব। এই বলে সুমাইয়া তার কেবিনে না গিয়ে চলে আসলো ক্যান্টিনে। হালকা পাতলা কিছু খাবার খেয়ে তার ক্যান্টিনে এসে আকাশকে মেসেঞ্জারে লাইনে পেয়ে মেসেজ করতে লাগলো। আকাশ আমি আব্বুকে বলেছি, আব্বু আম্মুর সাথে কথা বলে রাতের দিকে জানাবে কবে আমাদের বিয়ে হবে। তুমি প্লিজ আমার বিয়ের পর বদলে যেও না, আমার সাথে ঠিকমতো কথা বলবে। তুমি যেটা চাইবে আমি সেটাই দিব, তবে সময় দিতে হবে আমাকে। তা তো অবশ্যই, আর আমি কখনোই বদলে যাব না। তুমি যখনই ভালো পরিমাণের এমন টাকা হাতে পাবে তখন সাথে সাথে আমাকে পাঠিয়ে দিবে বা আমার সাথে দেখা করে আমাকে দিয়ে যাবে। তখন আমি এই টাকাগুলো ব্যাংকে রেখে দেব, যাতে কোনো সমস্যা না হয়। আচ্ছা এটা পরে দেখা যাবে, এখন তাহলে আমি কাজ করি, আর তুমিও এক কাজ করার চিন্তা ভাবনা কর। এইভাবে সারাদিন বাইক নিয়ে ঘুরোঘুরি করলে তো আর চলবে না। আমি তো একটা চাকরি খোঁজাখুঁজি করছি, কিন্তু মন মতন চাকরিটা পাচ্ছি না। সব কাজ হচ্ছে পরিশ্রমের, এটার জন্য আর কি। আমি আমার কাজটা ঠিকভাবে করতে পারছি না। তুমি তো জানো অনেক বেশি পরিশ্রম করলে আমার বুকে ব্যথা ওঠে। আচ্ছা তুমি দেখো, ভালো যদি একটা কাজ পাও তাহলে সেটাই করো, তোমাকে আমি জোর করব না। এই বলে সুমাইয়া অফলাইনে গিয়ে কাজ করতে লাগলো। অন্যদিকে সুমাইয়ের আব্বু সুমাইয়ের আম্মুকে ফোন দিল আর বলতে লাগলো, ওগো শুনছো, তোমার মেয়ে একটু আগে এসে বলতেছে সে নাকি শিপনকে বিয়ে করবে। এখন কি করব? শিপনের সাথে কি তাকে বিয়ে দিব, নাকি আরো কয়েকটা দিন দেরি করব? দেরি করা যাবে না, সে আবার মত পাল্টে ফেলতে পারে। তার চাইতে ভালো হবে আজকে রাতেই তাদের দুজনকে বিয়ে দিয়ে দাও। বিয়ে তো দিতে পারবো, কিন্তু তোমার মেয়ের মতিগতি তো আমি ঠিক দেখতেছি না। সকালবেলা তো শিপনের সাথে ঝগড়া লেগেছে, এখন বলতেছে যে সে বিয়ে করবে। এইসব শুনেই তো আমার আর ভালো লাগতেছে না। মনে হয় সে কোনো একটা প্ল্যান করেছে। যতই প্ল্যান করুক না কেন, তার প্ল্যান কাজে আসবে না। হ্যাঁ, তবে তাকে দেখে শুনে রাখতে হবে, এটাই হচ্ছে আসল কথা। সব সময় তাকে চোখে চোখে রাখতে হবে। তুমি সব কিছু রেডি করে রাখো, আর শিপনকে ডেকে নিয়ে তুমি একটু বুঝিয়ে বলো। সে মানতে নাও পারে, তুমি একটু বোঝাও, তাহলে সে অবশ্যই বুঝবে। আচ্ছা তুমি ফোন রাখো, আমি শিপনকে ডেকে নিয়ে আসতেছি আর বুঝিয়ে বলতেছি। আমার কথা শুনলে এসে অবশ্যই রাজি হবে।
এই বলে সুমাইয়ের আম্মু চলে আসলো নিচে, এসে দেখে শিপন বসে ফোন টিপতেছে। শিপনের কাছে এসে সুমাইয়ের আম্মু বলতে লাগলো, শিপন, তুমি গেট তালা মেরে একটু আমার সাথে বাড়ির ভিতরে আসো, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। হ্যাঁ ম্যাডাম, আসতেছি, আপনি যান। সুমাইয়া বাড়ির ভিতরে চলে গেল। এইদিকে শিপন গেট ভালোভাবে লাগিয়ে দিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। চেয়ারে বসে পড়তে সুমাইয়ের আম্মু বলতে লাগলো, শিপন, তোমাকে বিয়ে করতে হবে সুমাইয়াকে। সরি ম্যাডাম, আমি এটা করতে পারবো না। যেই মেয়ে মানুষকে সম্মান করতে পারে না, অনাথ বলে অসম্মান করে, সেই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। প্লিজ শিপন, তুমি বিয়ে করলে সুমাইয়া পরিবর্তন হয়ে যাবে। আমি মনে করি যে তুমি একমাত্র ব্যক্তি সুমাইয়াকে পরিবর্তন করতে পারবে। তুমি ছাড়া অন্য কেউ আর পরিবর্তন করতে পারবে না। ম্যাডাম, আপনি যতই বলেন না কেন, আপনার মেয়ে কখনোই পরিবর্তন হবে না। এটা আপনি খুব ভালো করেই জানেন, কারণ আপনার মেয়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে আছে। ওই ছেলের সাথে যদি আপনি বিয়ে না দেন, তাহলে আপনার মেয়ে কখনোই পরিবর্তন হবে না। সুমাইয়া তার আব্বুকে নিজে বলেছে সে তোমাকে বিয়ে করবে। এটার জন্যই তার আব্বু আমাকে বলেছে তোমাকে বলার জন্য আজকে রাতেই তোমাদের বিয়ে হবে। প্লিজ তুমি মানা করো না। যদি সুমাইয়া তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমাকে বলবে। আমরা তো তার আব্বু আম্মু, আমরা তাকে কিছু বলতে পারবো। আর যদি সময়ের কিছু লাগে তাহলে আমাদেরকে সরাসরি জানালে আমরা দিয়ে আসবো। দেখেন, আপনারা যাই করেন না কেন, আপনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিলেও আপনার মেয়ে ভালো হবে না। আপনারা যদি জেনে বুঝে আমার জীবনটা নষ্ট করতে চান, তাহলে নষ্ট করতে পারেন। আমি এখানে আপনাদের কোনো কিছুই বলবো না। তোমার জীবন নষ্ট হবে না, তুমি একদম চিন্তা করবে না। দেখবে যে যখন সংসার হবে তখন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। সুমাইয়ের আম্মু এসব কথাবার্তা বলতেছে। এদিকে শিপন আর সুমাইয়ের আম্মুর মুখে মুখে কিছু বলতে পারে নাই, চুপচাপ ওইখান থেকে চলে আসলো বাইরে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় সুমাইয়া এবং তার আব্বু চলে আসলো পাশে। কলিং বেল দিতেই সুমাইয়ের আম্মু এসে দরজা খুলে দিল। সুমাইয়া এবং তার আব্বু বাড়ির ভিতরে প্রবেশ করে দুজন ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এমন সময় সুমাইয়ের আব্বু বলতে লাগলো, সুমাইয়ার আম্মু, শিপনকে ডেকে নিয়ে আসো, আমি কাজীকে কল দিতেছি। আচ্ছা, আমি যাইতেছি শিপনকে ডেকে নিয়ে আসতে। তোমরা বসো তাহলে এখানে। এই বলে সুমাইয়ের আম্মু চলে আসলো বাইরে। অন্যদিকে শিপন বসে আছে চেয়ারে। এমন সময় সুমাইয়ের আম্মু এসে বলতে লাগলো, শিপন, চলো বাড়ির ভিতরে, কিছুক্ষণের মধ্যে তোমাদের দুজনের বিয়ে হবে। আচ্ছা চলেন, আর গেট লাগিয়ে দিয়ে আসবো নাকি এইভাবে খোলা রেখে চলে আসবো? লাগাতে হবে না, কিছুক্ষণ পর কাজী সাহেব আসবে, তখন আবার দরজা খুলে দিতে হবে। তার চাইতে ভালো হবে এভাবে গেট চাপিয়ে দিয়ে চলে আসো। আচ্ছা আপনি যান, তাহলে আমি গেট হালকা চাপিয়ে দিয়ে আসতেছি। এই বলে শিপন গেট ভালোভাবে চাপিয়ে দিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। সুমাইয়ের আপুর পাশে বসে আছে শিপন। অন্যদিকে সুমাইয়া শিপনের দিকে রাগী মুখ নিয়ে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, তোর মতো অনাথ ছেলেকে আমি কি করব আজকে থেকে দেখবি। আগামী 6 মাস তোর জীবন আমি তেজপাতা বানিয়ে ফেলবো। মনে রাখিস, সেটা আমাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিস তাই না? তোর পাগলামি আমি ছুটিয়ে ছাড়বো। সুমাইয়া মনে মনে এইসব চিন্তা ভাবনা করতেছে। এইদিকে শিপন একটু পরপর সুমাইয়ের মুখের দিকে চাইতেছে। কেন সে ভালো করেই জানে সুমাইয়া এই বিয়েতে রাজি না। হয়তো কোনো পরিকল্পনা করে রেখেছে, আর না হয় অন্য কিছু একটা ব্যবস্থা করবে। এসব চিন্তা ভাবনা করতেছে শিপন। এমন সময় বাড়ির ভিতরে প্রবেশ করলো কাজী সাহেব। কাজীকে দেখে সুমাইয়ের আপু উঠে গিয়ে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কিরি, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বস এখানে, আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দে। হ্যাঁ, তোর মেয়ের বিয়ে তো অবশ্যই পড়াবো। আইডি কার্ডগুলোতে আমি লিখে নেই আগে, এরপরে পড়াচ্ছি। কাজী সবকিছু লিখে তাদের বিয়েটা পড়িয়ে দিয়ে চলে আসলো বাসায়। অন্যদিকে সুমাইয়ের আপু সুমাইয়ের হাত ধরে বলতে লাগলো, সুমাইয়া, বিয়ে তো করিয়ে দিয়েছি, তোকে কিছু কথা বলি। শিপন অনাথ হলেও তার একটা মন আছে, তুই তার মন নিয়ে খেলা করিস না। শিপন যেইভাবে বলবে সেইভাবেই চলাচল করিস। ঠিক আছে আব্বু, এখন তাহলে আমি শিপনের সাথে তার বাসায় চলে যাই। তোমরা ভালো থেকো। যদি তোর কখনো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলবি, আমরা তোকে সব কিছু দিয়ে আসবো। তারপরেও শিপনের সাথে খারাপ ব্যবহার করিস না। ঠিক আছে, চলেন তাহলে এখন আপনার বাসায় যাই। শিপন কোনো কথা না বলে সুমাইয়াকে নিয়ে চলে আসলো বাড়ির বাইরে। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে চলে আসলো তাদের বাসায়। শিপন দরজাটা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করতে সুমাইয়া দেখতে পেল বাড়িতে বেশ সাজানো গোছানো দুইটা রুমের। দুজন বাড়ির ভিতর প্রবেশ করে শিপন দরজাটা লাগিয়ে দিয়ে সুমাইয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
আমি জানি আপনি আমাকে বিয়ে করেছেন নিশ্চয়ই কোনো কারণে। যাই করেন না কেন অন্তত আপনার আব্বু আম্মুকে ঠকায়েন না, আমাকে ঠকিয়ে দেন, কারণ আমি অনাথ। আমি কষ্ট পেলেও আমার কিছু হবে না। তোকে কষ্ট দেওয়ার জন্যই তো বিয়ে করেছি। 6 মাস পর তোকে আমি ডিভোর্স দিব। এই 6 মাসের মধ্যে তোকে জ্বালিয়ে পুড়িয়ে খাবো, আর আমি যা যা বলবো তুই তাই তাই করবি। আমি জানি তো আপনি আপনার উদ্দেশ্য সফল করার জন্যই এই রকম করেছেন। যাই হোক, আপনি তাহলে এই রুমে থাকেন আর আমি কিছু রান্না করে নিয়ে আসি, ফ্রিজে দেখি কি আছে। এই বলে শিপন চলে আসলো রান্নাঘরে। দুজনের জন্য রান্না করে খাবারগুলো সাজিয়ে রাখলো মাটিতে। সুমাইয়াকে উদ্দেশ্য করে শিপন বলতে লাগলো, এই খাবারগুলো খেয়ে নেন। গরিবের খাবার তেমন বেশি রান্না করতে পারি নাই, যতটুকু রান্না করেছি ততটুকু খেয়ে নেন। সকালে উঠে ভালো কিছু রান্না করে দিব। সুমাইয়া চুপচাপ খাবারগুলো খেয়ে নিল। খাবারগুলো বেশ ভালোই হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে সুমাইয়া বিছানায় এসে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে শিপনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই কোথায় ঘুমাবি? আমি যদি খাটে ঘুমিয়ে পড়ি, নাকি আমার পাশে এসে ঘুমাবি, কোনটা? আমার ঘুমানো নিয়ে চিন্তা করবেন না, আমি মাটিতে ঘুমিয়ে থাকবো। মাটিতে ঘুমিয়ে অভ্যাস আছে আমার। এই বলে শিপন চলে আসলো রান্নাঘরে। নিচে এসে একটা চাদর আর বালিশ নিয়ে শুয়ে পড়ল। এদিকে সুমাইয়া শিপনের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় রান্নাঘরের দিকে চোখ পড়ল। সুমাইয়া রান্নাঘরে গিয়ে দেখে শিপন রান্না করতেছে। সুমাইয়াকে উঠে যেতে দেখে শিপন বলতে লাগলো, উঠে গেছেন? ওই যে ওইদিকে ওয়াশরুম আছে, গিয়ে ফ্রেশ হয়ে আসেন। ততক্ষণে খাবার রান্না শেষ হয়ে যাবে আর 5-10 মিনিট সময় লাগবে খাবার রান্না করতে। সুমাইয়া গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলো আবার ঘরে। অফিসের জন্য রেডি হয়ে নিচে বসে আছে খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে সুমাইয়া চলে যেতে যাবে, এমন সময় পিছনে ফিরে শিপনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোন, আমি কি বলি, আজকে তো আমাদের বাসায় যাবি। আম্মুকে বলবি যে 10 লক্ষ টাকা লাগবে তোর। আমার নাম করে টাকা নিবি না। আমি যেটা বলবো তুই সেটাই মানবি। আম্মু যদি আমাকে ফোন দিয়ে বলে যে টাকা দিয়ে কি করবি, তাহলে আমি বলবো যে আমি চাইছি না। তুই বলবি যে তুই চাইছিস বাড়ি বানানোর জন্য। মনে থাকবে তো? সুমাইয়ার কথা শুনে শিপন কিছুই বলল না, চুপচাপ বসে আছে। সুমাইয়া চলে যেতেই শিপন রেডি হয়ে চলে আসলো সুমাইয়াদের বাসায়। চুপচাপ চেয়ারে বসে আছে আর মনে মনে বলতেছে, আমি এখন কিভাবে তাদের কাছে টাকা চাইবো? আর তাদের কাছে যদি এখন টাকা চাই তাহলে কি বলবে ওরা? নিশ্চয়ই আমাকে খারাপ ভাববে। না না, টাকা চাওয়া যাবে না, যেভাবে হোক টাকা চাইবো না আমি। শিপন এসব কথা বলতেছে মনে মনে। এমন সময় সুমাইয়ার আম্মু এসে শিপনের পাশে দাঁড়ালো আর বলতে লাগলো, কি ব্যাপার, মন দিয়ে এত কি চিন্তা ভাবনা করতেছো? নিশ্চয় কোনো কিছু নিয়ে মনে হয় তুমি চিন্তা ভাবনা করতেছো, তাই না? আরে না, তেমন কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করছি না, এমনিতেই আর কি চুপচাপ বসেছিলাম। আমি জানি তুমি এমনিতেই চুপচাপ বসে থাকার লোক না। সত্যি করে বলো তো কি হয়েছে? সুমাইয়া কি তোমাকে কিছু বলেছে নাকি আমাদের কাছে কিছু চাওয়ার জন্য? আসলে হ্যাঁ, না মানে না। বলো, সুমাইয়া কি চেয়েছে তোমার কাছে? আমি তোমাকে দিতেছি। আসলে সুমাইয়া 10 লক্ষ টাকা চেয়েছে, কিন্তু আমি টাকা দিতে চাইছি না আপনাদের কাছ থেকে। আমার কাছে কিছু টাকা আছে, ব্যাংকে জমিয়েছিলাম, ওই টাকাগুলো দিয়ে দিব। তোমাকে ওই টাকা দিতে হবে না, তুমি চুপচাপ বসে থাকো এখানে। আমি সুমাইয়ার আব্বুর সাথে কথা বলে তারপরে দেখতেছি উনি কি করে। আচ্ছা দেখেন আপনি কি করতে পারেন। সুমাইয়ার আম্মু চলে গেল বাড়ির ভিতরে। টেবিলের উপরে থাকা ফোনটা নিয়ে ফোন দিল সুমাইয়ার আব্বুর কাছে। সুমাইয়ার আব্বু কলটা রিসিভ করতে সুমাইয়ার আম্মু বলতে লাগলো, ও শুনছো, তোমার মেয়ে নাকি শিপনের কাছে 10 লক্ষ টাকা চাইছে। এখন সে এখানে এসে বসে বসে চিন্তা করতেছে কোথায় থেকে টাকা দেবে। পরে আমি গিয়ে জিজ্ঞেস করাতে সে আমাকে বলেছে। আচ্ছা, তুমি এক কাজ করো, শিপনকে গিয়ে বলো যে কালকে বিকালে 10 লক্ষ টাকা দিব। এসব কি বলতেছো তুমি? জানো 10 লক্ষ টাকা দিলে তোমার মেয়ে ওই ছেলের সাথে পালিয়ে যাবে। আমার জানা মতে আগামী 6 মাসের মধ্যে সে কিছু করতে পারবে না। যা করার 6 মাস পর করতে হবে, এর আগে সে কিছুই করতে পারবে না। আমি খোঁজ খবর নিয়েছি। ও আচ্ছা, তাহলে এখন তুমি কি সত্যি সত্যি তাকে টাকা দেবে নাকি তুমি টাকা দেবে না? অবশ্যই টাকা দিব, তুমি টাকা নিয়ে চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করতেছি। ফোন রাখলাম তাহলে এখন, হ্যাঁ। এই বলে সুমাইয়ার আব্বু কলটা কেটে দিয়ে ফোন দিল তার এক বন্ধুকে। বেশ কিছুক্ষণ পর তার বন্ধু কলটা রিসিভ করতে সুমাইয়ার আব্বু বলতে লাগলো, কিরে দিলোয়ার, কেমন আছিস? অনেক দিন পর তোর সাথে কথা হলো। তুই তো আমাকে আর আগের মতো কল দিস না। কল দিব কি করে? এখন কাজের যেই অবস্থা, ঠিক মতো কাজই করতে পারি না। কেন, কাজ নেই নাকি? কাজ না থাকলে আমাকে বল, তোর কাজের একটা ব্যবস্থা করে দিতেছি।
আরে না রে, মার্কেটের অবস্থা এখন খুবই খারাপ। যা জিনিসপত্র তৈরি করেছিলাম একটাও বিক্রি করতে পারি নাই। আমার কিছু জিনিস লাগবে, তাও আবার কালকের ভিতরে। পারবি দিতে? হ্যাঁ পারবো, বল তোর কি জিনিস লাগবে? আমার 10 লক্ষ নকল টাকা লাগবে। যে টাকাগুলো দেখলে একজন মানুষ বিশ্বাস করবে এইগুলো একদম আসল টাকা, যাতে কেউ বুঝতে না পারে এইগুলো নকল টাকা। পারবি তো আমাকে 10 লক্ষ টাকা দিতে কালকে? হ্যাঁ পারবো, তবে কালকে সন্ধ্যার দিকে নিতে হবে। যদি নিতে পারিস তাহলে আমি কালকে সন্ধ্যার দিকে তোকে দিতে পারবো। আচ্ছা, তুই কালকে সন্ধ্যার দিকে রেডি করে রাখিস, আমি টাকা নিয়ে আসবো নে। ঠিক আছে, নিয়ে তো যাবি, কিন্তু তুই হঠাৎ নকল টাকা চাইতেছিস কেন? কোনো সমস্যায় পড়েছিস নাকি? সমস্যা বলতে তেমন একটা সমস্যা না, সেটা আমি সমাধান করতে পারবো। এটার জন্য চাইতেছি, তুই যেভাবেই পারিস আমাকে ম্যানেজ করে দে। বললাম তো কালকে রাতে পেয়ে যাবি, 7টার দিকে চলে আসিস, আমি তোকে দিয়ে দেবো। ঠিক আছে, 7টার সময় চলে আসবো, তুই দিয়ে দিস। এখন তাহলে রাখি, কেমন? এই বলে সুমাইয়ের আপু ফোন দিল সুমাইয়ের আম্মুকে। বেশ কিছুক্ষণ পর সুমাইয়ের আম্মুকে কল দিতে সুমাইয়ের আম্মু কলটা রিসিভ করলো। সুমাইয়ের আপু বলতে লাগলো, টাকার ব্যবস্থা হয়েছে, চিন্তা করো না। তুমি এখন শিপনকে গিয়ে বলে দাও যে কালকের রাতে টাকাটা দিয়ে দিবে। আর সুমাইয়া যদি আরও কিছু চাই তাহলে বলবে আমাদেরকে, কেমন? বলার জন্য বাকিটা আমরা দেখে নিব। আচ্ছা, আমি এখনই গিয়ে বলে দিতেছি। এই বলে সুমাইয়ের আম্মু চলে আসলো নিচে। এসে দেখে সেই শিপন চুপচাপ বসে আছে। শিপনকে চুপচাপ বসে থাকতে দেখে সুমাইয়ের আম্মু বলতে লাগলো, টেনশন করার কোনো কারণ নেই শিপন, টাকার ব্যবস্থা হয়ে গেছে। তোমার শ্বশুর আব্বু কালকে রাতে টাকা দেবে, তুমি ওই টাকাগুলো দিয়ে দিও। আচ্ছা, আমি ওই টাকাগুলো দিয়ে দিব। আমি আজকে বাসায় চলে যাচ্ছি, শরীরটা ভালো লাগতেছে না, মনে হচ্ছে জ্বর আসবে। এই যে চাবিটা। বাসায় যেতে হবে না, বাড়ির ভিতরে আসো, আমি তোমাকে ঔষধ দিতেছি। ঔষধ খেয়ে শুয়ে থাকবে সুমাইয়ার রুমে। না, আমি বাসায় গিয়ে শুয়ে থাকবো। এখানে শুয়ে থাকলে আমার ঘুম হবে না। এই বলে শিপন ওইখান থেকে চলে আসলো বাসায়। দরজা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে ভালোভাবে দরজাটা চাপি দিয়ে একটা নাপা ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ল। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। সন্ধ্যায় সুমাইয়া এসে দেখে ঘরের ভিতর লাইট জ্বালানো, দরজাটা হালকা চাপা দেওয়া। সুমাইয়া বাড়ির ভিতর প্রবেশ করতে দেখতে পেল শিপন শুয়ে আছে মাটিতে। এটা দেখে সুমাইয়া তেমন কিছু বলল না, চুপচাপ ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখে খাবার রান্না করা আছে আগেরগুলো। সেই খাবারগুলো নিয়ে সুমাইয়া খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় এসে শুয়ে আকাশের সাথে কথা বলতে লাগলো। এইদিকে শিপনের শরীর কাঁপাকাঁপি করতেছে। সুমাইয়া একবার খেয়াল করো আর তাকালো না শিপনের দিকে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর হঠাৎ করে শিপন তাড়াতাড়ি নিচ থেকে উঠে চলে আসলো ওয়াশরুমে। মাথায় পানি দিয়ে ঘরের ভিতর এসে গামছা দিয়ে মাথা মুছতে লাগলো। বেশ কিছুক্ষণ মোছার পর মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠতে সাথে সাথে শিপন পড়ে গেল নিচে। শিপনকে পড়ে যেতে দেখে তাড়াতাড়ি করে সুমাইয়া এসে ধরে ফেলল। আস্তে আস্তে বিছানায় নিয়ে এসে একপাশে শুয়ে শরীরে হাত দিতে দেখতে পেল প্রচুর পরিমাণে জ্বর এসেছে। এটা দেখে সুমাইয়া মনে মনে বলতে লাগলো, এটার কারণেই এমন করতেছে। এতক্ষণ ধরে আমাকে বললো ও তো পারতো। আমি খারাপ বলে কি এতটাই খারাপ যে তার একটু সেবা যত্ন করতে পারতাম না? অসুস্থ মানুষের সেবা যত্ন তো করতে হবে। এইসব চিন্তা ভাবনা করতেছে এমন সময় তার ফোনটা আবার বেজে উঠলো। তাকিয়ে দেখে আকাশ কল দিয়েছে। আকাশের কলটা রিসিভ করে সুমাইয়া বলতে লাগলো, আকাশ, তোমাকে আমি 1 ঘন্টা পর কল দিতেছি। আব্বুর সাথে একটু কথা বলবো টাকা নেওয়ার বিষয়ে। তুমি এখন কলটা রাখো। আচ্ছা বেবি, কলটা রাখছি। তুমি কথাবার্তা বলে আমাকে জানিয়ে দিবে কবে টাকা দেবে। আচ্ছা, আমি তোমাকে 1 ঘন্টা পর জানিয়ে দিতেছি। এই বলে সুমাইয়া কলটা কেটে দিয়ে ফোন দিল তার আব্বুকে। সুমাইয়ার কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলতে লাগলো, কিরে, এত রাতে কল দিয়েছিস, কোনো সমস্যা হয়েছে নাকি? শিপন মাথা ঘুরে পড়ে গেছে, শরীরে অনেক জ্বর এসেছে। তুমি এক কাজ করো, একটা ডাক্তার নিয়ে আসো, ডাক্তার দেখাতেই হবে। আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে একটা ডাক্তার নিয়ে আসতেছি, তুই শিপনের মাথায় পানি দিতে থাক। এ বলে সুমাইয়ার আপু কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি করে সুমাইয়ার আম্মুকে নিয়ে চলে আসলো একটা ফার্মেসিতে। ডাক্তারকে নিয়ে যেতে লাগলো শিপনদের বাড়িতে। এদিকে শিপনের জ্ঞান ফিরতে ফিসফিস করে বলতে লাগলো, আব্বু আম্মু, তোমরা কেন আমাকে একা ফেলে চলে গেলে? সবাই শুধু আমাকে কষ্ট দেয়, অনাথ বলে গালি দেয়। আমার কি অপরাধ? আমি তো তোমাদের সাথে থাকতে চেয়েছিলাম, আর তোমরা আমাকে একা ফেলে চলে গেলে। যেখানেই যাই না কেন সেখানে আমাকে নিয়ে সমস্যা হয়। আমি আর এসব নিতে পারতেছি না, আমি তোমাদের কাছে চলে যাব। শিপন এসব কথা বলতেছে ফিসফিস করে। এইদিকে সুমাইয়া শিপনের কথাগুলো শুনে চুপ হয়ে রইল। বেশ কিছুক্ষণ পর সুমাইয়ের আব্বু আম্মু ডাক্তার নিয়ে এসে শিপনকে ডাক্তার দেখাতে লাগলো।
বেশ কিছুক্ষণ পর ডাক্তার শিপনকে দেখার পর বলতে লাগলো, ওনার তো জ্বর অনেকটাই চলে এসেছে, প্রায় 112 ডিগ্রি জ্বর। আমি এইসব দিয়ে দিচ্ছি, ঠিকমতো ওষুধগুলো খাওয়াবেন আর ভালো কিছু রান্না করে খাওয়ান ঠিকমতো। মনে হয় খাওয়া দাওয়া করে না, এটার জন্যই এরকম প্রবলেম। এই বলে ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেল। অন্যদিকে সুমাইয়ার আম্মু রান্নাঘরে এসে দেখে অনেক কিছু রান্না করা আছে। খাবার নিয়ে শিপনের সামনে এসে বসে শিপনকে খাইয়ে দিতে লাগলো। শিপনকে কখনো পর ভাবে নাই, সবসময় আপন ভেবে এসেছে সুমাইয়ের আম্মু। খাওয়া দাওয়া শেষ করে শিপনকে ওষুধ খাইয়ে দিয়ে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। এদিকে সুমাইয়া শিপনের পাশে বসে আছে। এমন সময় শিপন বিছানা থেকে উঠে যে নিচে শুয়ে থাকতে যাবে, এমন সময় সুমাইয়া বলতে লাগলো, যে শুয়ে থাকার দরকার নেই, উপরে শুয়ে থাকেন, আমার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আর আপনার আব্বু বলেছে যে কালকে টাকা দিবে আপনাকে। আমার কাছে কিছু টাকা আছে, আমি আমার টাকাগুলো আপনাকে দিয়ে দিতেছি, আপনি আপনার প্রয়োজনে খরচ কইরেন। আপনার টাকা লাগবে না, আমি আব্বুর কাছে টাকা চেয়ে নিব। আপনার টাকা আপনার কাছেই রাখেন, ভবিষ্যতে আপনার প্রয়োজন হবে। এই বলে চুপ হয়ে রইল সুমাইয়া। রাত প্রায় 2টা। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী কল দিয়েছে। কলটা রিসিভ করতে সুমাইয়া বলতে লাগলো, সে কি শেফালি, রাত 2টা বাজে, তুই এত রাতে কল দিয়েছিস? আগে তো কখনো এত রাতে কল দিস নাই, হঠাৎ তুই এত রাতে কল দিয়েছিস কেন? বান্ধবী, কল দিয়েছি খুব একটা ইমার্জেন্সি প্রয়োজনে। আমি জানি না তুই আমার কথা বিশ্বাস করবি না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, এমনকি ছবিও তুলে রেখেছি। আমি তোর হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠাচ্ছি, তুই কল না কেটে হোয়াটসঅ্যাপের ছবিগুলো দেখ। শেফালি ছবিগুলো পাঠাতেই সুমাইয়ার ছবিগুলো দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। এগুলো সে কি দেখতেছে? আকাশ একটা মেয়েকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে আর ইত্যাদি ইত্যাদি জিনিস করতেছে। 8 বা 9টা পিক আর একটা ভিডিও করে পাঠিয়েছে শেফালি। সবগুলো দেখার পর সুমাইয়া বলতে লাগলো, তুই আকাশকে কোথায় দেখেছিস? আর সত্যি করে বলতো, এগুলো কি তুই এআই এর মাধ্যমে বানিয়েছিস নাকি সত্যি সত্যি? বান্ধবী, তুই একবার পিকগুলোর দিকে ভালো করে নজর দিয়ে দেখ, ওখানে আমার ফোনের নামও লেখা আছে। আর আমি যদি এআই দিয়ে পিক বানাতাম তাহলে অবশ্যই ওইখানে এআই এর লোগো থাকতো। তুই যদি আমার কথা বিশ্বাস না করিস তাহলে আমি আর কি বলবো। আর শোন, মেয়েটাকে আমি চিনি, ওই মেয়েটা হচ্ছে আমাদের এলাকার। তুই যদি বিশ্বাস না করিস তাহলে কালকে আমার সাথে দেখা কর, আমি ওই মেয়েটার সাথে তোর দেখা করিয়ে দিব, তখন তুই বিশ্বাস করতে পারবি। আর ওই মেয়েটাকেও জিজ্ঞেস করতে পারবি তার সম্পর্ক কি। আচ্ছা, তুই এক কাজ কর, কালকে তাকে বিকেলবেলা যে কোনো একটা কফি শপে নিয়ে যাবি, আমি ওখানে থাকবো, তুই বলে দিবি কফি শপের নাম। আচ্ছা, আমি তোকে কফি শপের নাম বলে দিচ্ছি। আর শোন, কারো বাবা মা কখনোই তার মেয়ে জীবন ধ্বংসের পথে নিয়ে যায় না, হয়তো ভালো একজনের সাথেই দেয়। আর সে যদি ভালো না হয় তাহলে এটা মনে করবি যে তোর কপালেই ছিল, তাই এমন হয়েছে। সুমাইয়া কিছুই বলল না। শেফালি আরও অনেক কিছু বলে কলটা কেটে দিল। এদিকে সুমাইয়া বারবার পিকগুলোর দিকে তাকিয়ে কান্না করতেছে আর বলতেছে, ছি আকাশ, ছি, তুমি এটা করতে পারলে? আমি ভেবেছিলাম তুমি এমনটা আমার সাথে করবে না, কিন্তু তুমি এটা কি করে করলে আকাশ? আমি তোমাকে এত টাকা দিলাম, তুমি সব টাকা মনে হয় ওই মেয়ের পিছনে খরচ করেছো। এতদিন আমি বুঝতে পারি নাই, আজকে সব কিছুই আমার সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি আর কখনো তোমাকে টাকা দিব না, কালকে সত্যিটা জেনে নেই, এরপরে হাতে নাতে ধরবো। এই বলে সুমাইয়া ঘুমিতে সে পাড়ি জমালো। পরের দিন বিকালে শেফালির ফোন পেয়ে সুমাইয়া কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, সুমাইয়া, তুই এখন নিজের চোখে এসে দেখতে পারবি, তারা দুইজন একসাথে আছে মাইমুনা কফি হাউসে। তারা দুজনে বসে বসে কফি খাচ্ছে আর অনেক কিছু করতেছে। তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি, তুই চিন্তা করিস না, তুই শুধু তাদেরকে দেখে রাখ। এই বলে সুমাইয়া শিপনের কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি করে একটা রিক্সা নিয়ে চলে আসলো কফি শপে। এসে দেখে সত্যি সত্যি আকাশ বসে আছে ওই মেয়েটার সাথে। বেশ কিছুক্ষণ সুমাইয়া আকাশকে ওই মেয়েটার সাথে দেখার পর চলে আসলো। তাদের সামনে হাততালি দিতে দিতে বলতে লাগলো, বাহ আকাশ, বাহ, আমি তোমাকে এত ভালোবাসার পরেও তুমি অন্য মেয়ের সাথে চলে গেছো। আমি এটা কখনোই চিন্তা ভাবনা করতে পারি নাই। তোমার জন্য আমি কি করি নাই বলো? যখনই টাকা চেয়েছো আমি তখনই টাকা দিয়েছি, যেটা চেয়েছো সেটাই দিয়েছি। তুমি যেই বাইক চালাও সেই বাইক আমি নিজের টাকা দিয়ে কিনে দিয়েছি, তারপরেও তুমি এই মেয়ের কাছে চলে গেলে। এই মেয়ে, তুমি সব কি বলছো? আকাশ, এই মেয়েটা কি বলছে এসব? আমি চিনি না মাইশা, এই মেয়েটা কে? এই মেয়ে মনে হয় পাগল হয়ে গেছে, তাই এরকম কথাবার্তা বলছে। আমি পাগল না, আর তোমার নাম তো আমি জানি না,
তুমি তো বিশ্বাস করতেছো না। এ দেখো আকাশের সাথে আমার কত ঘনিষ্ঠতা। এ দেখো গতকালকে যে কথা বলেছি আকাশের সাথে, সে আমাকে বিয়ে করার কথা বলে প্রচুর টাকা নিতে চাইতেছে। আমিও বিশ্বাস করে টাকা চেয়েছিলাম, কিন্তু এখন আর তার উপর বিশ্বাসটা চলে গেছে। আগে যদি জানতাম সে এরকম করবে তাহলে কখনোই তাকে এত কিছু দিতাম না। সুমাইয়া ঝগড়া করতেছে তাদের সাথে। এমন সময় আরো কয়েকটা মেয়ে আসলো সুমাইয়ার সামনে, দাঁড়িয়ে বলতে লাগলো, বাহ, এখন তাহলে কট খেয়ে গেল আকাশ। বলেছিলাম না একদিন না একদিন তুমি ধরা পড়েই যাবে। আজকে ধরা পড়ে গেছো। আমাদের প্রত্যেকের জীবন তুমি সর্বনাশ করে দিয়ে এরপরে তুমি ভালো মানুষের সাথে চেষ্টা করে অন্যজনের সাথে রিলেশন করছো। ছি, তোমার মুখে জুতো দিয়ে মারার দরকার। আপনাদের সাথে রিলেশন করেছে আকাশ? শুধু রিলেশন করে নাই, বলতে গেলে সে আমাদের সাথে শারীরিক চাহিদাও মিটিয়েছে। আপনারা যেভাবে টাকা দিয়েছেন আমরাও সেইভাবে যতটুকু সাধ্য ছিল টাকা দিয়েছি, কিন্তু সে আমাদের সাথে বেইমানি করেছে। আমরা এখানে যতজন আছি সবার সাথে সে এই রকম করেছে। আকাশের ব্যাপারে যদি আরও খোঁজখবর নেন তাহলে জানতে পারবেন সে আরও কত মেয়ের জীবন নষ্ট করেছে। আজকের পর থেকে তুই আর আমাকে কল দিবি না। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আব্বু আম্মু ঠিকই বলেছিল তুই ভালো না, কিন্তু আমি বিশ্বাস করি নাই। আমি তাদেরকে উচ্চ গলায় বলেছিলাম তুই খুবই ভালো। আজকে তুই প্রমাণ করে দিলি তুই কতটা খারাপ। গেলাম তাহলে এখন। এই বলে সুমাইয়া ওইখান থেকে চলে গেল তার বান্ধবীদেরকে নিয়ে আরেকটা কফি শপে। এইদিকে মায়েশা ও আকাশ গালে ঠাস করে চর মেরে আকাশের মুখে থুতু ফেলে চলে গেল। আকাশ চরম অপমান আর লজ্জায় ওইখান থেকে চলে আসলো বাসায়। এদিকে সুমাইয়া বসে আছে কফি শপে। এমন সময় শেফালি বলতে লাগলো, কি রে, তুই না বললি যে একটা অনাথ ছেলের সাথে বিয়ে হয়েছে তোর? ওই ছেলেটা কোথায়? সে একটু অসুস্থ, বাসায় রেখে এসেছি। আমার চলে যেতে হবে এখন। তোর সাথে অন্যদিন কথা বলবো দেখা করে, আর তুই আসিস কিন্তু। অবশ্যই যাব। তোদের নতুন সংসার আমি দেখবো না? আমি যদি এরকম কিছু না দেখতাম তাহলে তুই হয়তো তোর জীবনটা শেষ করে দিতি এই ছেলের পাল্লায় পড়ে। হ্যাঁ রে, তুই আমার বড় উপকার করেছিস, এটা আমি কখনোই ভুলবো না। আমি তাহলে এখন যাই রে। ওদিকে সে বাসায় একা আছে, কি করতেছে এটাও জানি না। এই বলে সুমাইয়া ওইখান থেকে একটা রিক্সা নিয়ে চলে আসলো বাসায়। এসে দেখে শিপন রান্না করতেছে। শিপনকে রান্না করতে দেখে বলতে লাগলো, আপনার রান্না করার প্রয়োজন নেই, আপনি গিয়ে শুয়ে থাকেন, আমি রান্না করে নিয়ে আসতেছি। আপনি কখনো রান্না করেন নাই, আপনার রান্না করতে হবে না, আপনি বসে থাকেন। আমি রান্না শেষ করতেছি, আর অল্প একটু রান্না রয়েছে, শেষ করে খাবার রেডি করে রাখবো, খেয়ে নিয়েন। আমি আপনাকে যেতে বলেছি, আর আমি রান্না করতে পারি। আপনাকে কে বলেছে যে আমি রান্না করতে পারি না? আপনি শুয়ে থাকেন, আমি যেটা বলতেছি সেটা শুনেন। শিপন গিয়ে বিছানায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর সুমাইয়া খাবার রান্না করে শেষ করে খাবার নিয়ে চলে আসলো শিপনের কাছে। শিপনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এইদিকে আসেন, খাবার খাইয়ে দিতেছি আপনাকে। সুমাইয়া শিপনকে খাবার খাইয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ খাবার খাওয়ার পর সুমাইয়া শিপনকে ওষুধগুলো খাইয়ে দিতে বিছানার একপাশে শুয়ে পড়ল। এমন সময় দরজায় টপ টপ আওয়াজের শব্দে সুমাইয়া বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতে দেখতে পেল তার আব্বু দাঁড়িয়ে আছে। সুমাইয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নে সুমাইয়া, 10 লক্ষ টাকা কালকে শিপন চেয়েছিল। না, টাকা পয়সা লাগবে না, তুমি টাকা নিয়ে যাও। আর কখনো তোমাদের কাছ থেকে টাকা চাইবো না। আমি যা ভুল করেছি সেই ভুলের শাস্তি আমি পেয়েছি। এখন আমি শিপনকে নিয়ে থাকতে পারবো। সে যেই টাকা ইনকাম করবে ওই টাকা দিয়ে সংসার চালাবো। মানে তুই কি বলতেছিস? টাকাগুলো তো শিপন চেয়েছিল, তুই বলতেছিস কেন টাকা নিয়ে যাওয়ার জন্য? শিপন চাই নাই, আমি শিপনকে বলেছিলাম তোমাদের কাছে টাকা চাওয়ার জন্য। এই টাকা পাইলে আমি আকাশের সাথে চলে যাইতাম, কিন্তু আকাশ আমার সাথে চিটারি করেছে, তাই আমি আর তার কাছে যাব না। শিপনের সাথেই থাকবো সারা জীবন। ও আচ্ছা, তাহলে থাক তুই। আর শিপনের খেয়াল রাখিস, যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ফোন দিয়ে জানিয়ে দিস, আমি নিয়ে আসবো। আচ্ছা আব্বু, তুমি যাও তাহলে এখন। সুমাইয়ার আব্বু ওইখান থেকে চলে গেল। এদিকে শিপন বিছানায় শুয়ে শুয়ে সবকিছু শুনছিল। সবকিছু শোনার পর সুমাইয়া তার পাশে এসে শুয়ে পড়ল। এমন সময় শিপন বলতে লাগলো, আপনি তার কাছে চলে যাইতেন। মানুষ এইরকম করতেই পারে, এটা তো স্বাভাবিক। তার কাছে গেলে তো আপনি ভালো থাকতেন। একটা ছেলে যে এত খারাপ হতে পারে এটা আমি জানতাম না। কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে, সে তো এটার দায়ভার দিতে পারবে না। আবার আমি যাব তার কাছে? কখনোই না। আজকের পর থেকে তার সাথে আর যোগাযোগ রাখবো না।
বিয়ে যেহেতু আপনার সাথে হয়েছে, আপনার সাথেই সারা জীবন থাকবো। এই বলে সুমাইয়া শিপনকে শক্ত করে জড়িয়ে ধরল। এদিকে শিপন ও সুমাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরেছে। বেশ কিছুক্ষণ এইভাবে শক্ত করে জড়িয়ে ধরে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। দেখতে দেখতে কিভাবে যেন কেটে গেল 5টি মাস। এই 5 মাসে দুজনের সংসার খুব ভালোই চলতেছে। রাতে সুমাইয়া রান্নাবান্না শেষ করে বসে আছে। এমন সময় শিপন আসলো। ফ্রেশ হয়ে দুজন একসাথে বসে খাবার খাইতেছে। এমন সময় সুমাইয়া বলতে লাগলো, শিপন, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথাগুলো হচ্ছে, আমাদের তো বিয়ের 5 মাস চলে গেছে, আর আব্বু তো তোমাকে অফিসে ভালো একটা চাকরি দিয়েছে। তুমি চাকরি করতেছো আর বেতনও ভালো পাচ্ছ। এখন চাইলে আমরা দুইজন একটা সিদ্ধান্ত নিতে পারি। কেমন সিদ্ধান্ত একটু বলেন? আমি তো সারাদিন একা বাসায় থাকি। আমাদের একটা বেবি যদি থাকতো তাহলে তো তার সাথে সারাদিন দুষ্টুমি ফাজলামি করে কাটিয়ে দিতে পারতাম। আমাকে কি একটা বেবি উপহার দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবো, তবে বেবি নিতে হলে তো প্রচুর কষ্ট করতে হয়। যদি কষ্ট করতে পারেন তাহলে আমি এনে দিতে পারবো। গত 5 মাস কি কষ্ট করি নাই নাকি? যেভাবে বলেছেন সেভাবেই তো কষ্ট করেছি। আজকে একটু না হয় বেশি করলাম। আচ্ছা, আজকে রাতেই আপনাকে বেবি এনে দিব। খাওয়া দাওয়া শেষ করেন এখন। সুমাইয়া আর শিপন খাওয়া দাওয়া শেষ করে দুজন বিছানায় বসে বসে গল্প করতে লাগলো। রাত প্রায় 12টা। এমন সময় সুমাইয়া বলতে লাগলো, রাত প্রায় শেষ হতে চলেছে, এখনো আমাকে বেবি এনে দিতেছেন না কেন? এই তো এখন এনে দিব বেবি, রেডি হন। এই বলে শিপন সুমাইয়ের উপরে ঝাঁপিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ ঠোঁটে মুখে চুমু দিয়ে বেবি আনার মিশনে নেমে পড়ল। তারা তাদের মিশন কমপ্লিট করতে থাকুক। আমরাও তাহলে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।